তো সৃষ্টিতত্ত্ব আলোচনা করতে গেলেই সৃষ্টিকর্তা এসে যাবেন। তো সৃষ্টিকর্তাকে নিয়ে চর্চা করতে করতে সৃষ্টিটা আসবে। তাহলে তো এটা হয়ে গেছে, শিব সত্তাত্মকং ব্রহ্ম, ওই যে ওখানে লেখা আছে, এর মধ্যেই ওইটা আছে। তাহলে আমি যে সৃষ্টিতত্ত্ব বলবো তা আমাকে ওইটাই বলতে হবে, উপায় নাই। তার কারণ শুরু যে করব, শুরুটা কী থেকে শুরু করব? সৃষ্টিকর্তা থেকেই শুরু করব। তো সৃষ্টিকর্তা সম্পর্কে যে আমাদের যে ফিলসফিক্যাল কনসেপশন, সেটা তো রিপিট করতে হবে, তারপরে সৃষ্টিটা শুরু হবে। কি মনে হয়? তাহলে ওই শিব সত্তাত্মকং ব্রহ্ম, এই সূত্র থেকেই শুরু হবে। সৃষ্টিতত্ত্ব শুরু করতে গেলে শিব সত্তাত্মকং ব্রহ্ম, রিপিটেশন হোক, কোনো ব্যাপার নাই। শিব কাকে বলে? শিব কি? শিবের ব্যাপারটা কি? শিব শিব সত্যাত্মকং ব্রহ্ম। ব্রহ্মটা কি? ব্রহ্মটা হচ্ছে শিব এবং শক্তি। শিব প্লাস শক্তি ইজ ইকুয়াল টু ব্রহ্ম। তাহলে সৃষ্টিতত্ত্ব আলোচনা করতে গেলে শিব শক্তি এসে যাচ্ছে। এখন শিব শক্তির কথা এলেই যাতে করে কনফিউশন না হয়ে যায়, সেজন্যে শিব মানেই হচ্ছে কনসাসনেস, চৈতন্য সত্তা। শিব মানে হচ্ছে চৈতন্য সত্তা। শিব মানে হচ্ছে দৃক সত্তা। শিব মানে হচ্ছে সাক্ষী চৈতন্য। এইসব কথাগুলো রয়েছে। আর শক্তি, শক্তির কথা যখনই এসছে তখনই শক্তি, লোকে যাই বুঝুক, শক্তি তাকে তো বিকল্প শব্দতে বলা হয় প্রকৃতি। প্রকৃতি, তাহলে প্রকৃতিকে ভাঙলে এসে যাচ্ছে প্রকরতি ইতি প্রকৃতি। প্র মানেটা কি? প্র মানে হচ্ছে বিভিন্নতা। তাহলে প্র মানে বিভিন্ন, এই জগতে আমরা কি দেখতে পাচ্ছি? বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি, ভ্যারাইটিস জিনিস রয়েছে। তাহলে এই যে বিভিন্নতা সৃষ্টিকারী যে শক্তিটা, যে ফোর্সটা, সেই ফোর্সটাকেই বলা হয়েছে প্রকৃতি। সেজন্য সংস্কৃতে প্র মানে বিভিন্নতা, ডাইভার্সিটিস। প্রকরতি মানে যে করে, প্রকরতি ইতি প্রকৃতি। যিনি এই ডাইভার্সিটি সৃষ্টি করছেন, বিভিন্নতা সৃষ্টি করছেন, এই বিভিন্নতার পিছনে যে শক্তি কাজ করছে, ক্রিয়া শক্তি কাজ করছে, সেটা হচ্ছে প্রকৃতি। তাহলে শিব মানে সাক্ষী চৈতন্য, দৃক সত্তা, উইটনেসিং এন্টিটি, এক কথায় বলতে গেলে। আর প্রকৃতি মানে যিনি বিভিন্নতা সৃষ্টি করছে। তাহলে এখন প্রকৃতি বললে হবে না, প্রকৃতি আবার ক্যাটেগরিক্যালি বলতে হবে। যে শিব, যে শিবের উপরে না সে প্রয়োগ করছে শক্তি, শিবের উপরে প্রয়োগ করার ফলে কী হচ্ছে? তার মানে প্রকৃতি মানে হচ্ছে তিনটে গুণ, বাইন্ডিং প্রিন্সিপাল। প্রকৃতি এই যে প্রকার সৃষ্টি করছে কিসের দ্বারা? নিজের শক্তি দ্বারা।
তো শক্তিটা কি? শক্তিটার তিনটে ক্যাটেগরি আছে। কি কি? সত্য, রজ, তম। তো সত্য, রজ, তম। তাহলে সত্য, রজ, তম এমনিভাবে নয়। সত্য, রজ, তম এমনিভাবে আছে। ট্রায়াঙ্গল, এটা যদি সত্য হয় এটা রজ, এটা তম। ট্রায়াঙ্গল অফ ফোর্সেস। তাহলে এই ট্রায়াঙ্গল অফ ফোর্সেস তৈরি না হলে এরপরে আর কিছু হতেই পারবে না, এটা হতেই হবে। সত্যগুণ, রজগুণ, তমগুণ। এখন এই সত্য, রজ, তম, সত্যগুণ সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। তো আইডিয়াটা, সত্যগুণ মানে যে গুণ অস্তিত্ব সৃষ্টি করছে, এক্সিস্টেন্স। রজগুণ কাকে বলে? না তার উপরে আরও শক্তি প্রয়োগ করে সে বিভিন্নতা সৃষ্টি করার চেষ্টা করছে। আর তম মানে সত্য, সত্য, রজ, তম মানে শেপ দিয়েই দিল। তাহলে সত্য, রজ, তম এই যে তিনটে গুণ, এই তিনটে গুণ এরা হচ্ছে স্বয়ংক্রিয়। কেউ তাকে ক্রিয়াশীল করে নাই, তারা অটোমেটিক্যালি ক্রিয়াশীল। তাহলে সত্যগুণ রজকে ধাক্কা দেবে, রজগুণ তমকে ধাক্কা দেবে। তাহলে সত্য রজকে, রজ তমকে ধাক্কা দিচ্ছে। এখন ধাক্কা দিলে কি হবে? ধাক্কা দিলে যেখানে ধাক্কা লাগলো সেখান থেকে আরেকটু এগিয়ে যাবে। তাহলে ট্রায়াঙ্গল অফ ফোর্স, ওই যে ট্রায়াঙ্গল অফ ফোর্সেস, তাহলে সত্য, রজ, তম। তাহলে সত্য, রজ, তম এখন অটোমেটিক সিস্টেম হচ্ছে যে যেখানে এই ট্রায়াঙ্গল অফ ফোর্সেস তৈরি হয়েছে, এর সলিডারিটিকে মেনটেন করতে এর নিউক্লিয়াসটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। আর সেই যে নিউক্লিয়াসটা, তাকেই বলা হয়েছে পুরুষোত্তম। তাহলে যে এই যে ট্রায়াঙ্গল অফ ফোর্সেস যেটা তৈরি হলো, সে ট্রায়াঙ্গল অফ ফোর্সেস এর যে সলিডারিটি, মানে যে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে না, এটা যে এর যে সলিডারিটি মেনটেন হচ্ছে, এর ধাঁচাটা মেনটেন হচ্ছে, এর জন্যে তার ভিতরে একটা নিউক্লিয়াস, একটা কেন্দ্রবিন্দু, আর সেই কেন্দ্রবিন্দুটার নামই হচ্ছে পুরুষোত্তম। তাহলে কেন্দ্রবিন্দু পুরুষোত্তম অটোমেটিক্যালি পুরুষোত্তম এসে যাচ্ছে। ওর সলিডারিটি মেনটেন করতে ওই পুরুষোত্তম নিউক্লিয়াস। এইবার বলা হয়েছে যে এই যে প্রকৃতি অমনি অ্যাক্টিভ, স্বয়ংক্রিয়, কেউ কাউকে ক্রিয়ান্বিত করছে না, এটা স্বয়ংক্রিয়, মানে একটা আর একটা ধাক্কা দেবেই, স্বয়ংক্রিয়। বেলিজারেন্ট ফোর্সটাকে বেলিজারেন্টও বলে, হ্যাঁ, আর স্বয়ংক্রিয় বলা যেতে পারে। তাহলে সত্য রজ তমতে ধাক্কা দিচ্ছি। তো ধাক্কা দিলে কি হবে? দুটো ফোর্স যখন ধাক্কা দেয় তখন অটোমেটিক্যালি
সেখানে থার্ড ফোর্স ডেভেলপ করে যায়, মানে রেজাল্ট্যান্ট ফোর্স, তাকে বলে পরিণামভূত শক্তি। তো পরিণামভূত শক্তি, তাহলে এখানে সত্য রজকে, রজ তমকে যে ধাক্কা দিচ্ছে, ধাক্কার যে ফলশ্রুতিটা সেটা কি একটা রেজাল্ট্যান্ট ফোর্স তৈরি হয়ে যাচ্ছে। তো রেজাল্ট্যান্ট ফোর্স প্রথমে তৈরি হচ্ছে, কিন্তু আর মুভ করছে না, তৈরি হয়ে গেছে। তো এমনিভাবে এদের যে অ্যাক্টিভিটি, মানে সত্য রজ তম, এদের ধাক্কা তো কন্টিনিউ, এটা চলছে। এর ফলে সত্য রজর মধ্যে ঢুকে পড়ছে, রজ তমর মধ্যে ঢুকে পড়ছে, তম সত্যের মধ্যে ঢুকে পড়ছে, এমনিভাবে পরিবর্তিত হচ্ছে। একটু একটু হচ্ছে, প্রথমে একটু একটু হচ্ছে, তারপরে যখন একটু একটু করতে যখন একবার ট্রায়াঙ্গুলার ফোর্সেস, তাহলে সত্য রজকে, রজ তমকে, তাহলে রেজাল্ট্যান্ট ফোর্স তৈরি হচ্ছে। রেজাল্ট্যান্ট ফোর্স তৈরি হলে সেটা তো ওই ট্রায়াঙ্গল ছেড়ে কোথাও অন্য দিকে যেতে পারছে না, তাকে চলতে হবে ওই ট্রায়াঙ্গলের মধ্যে দিয়েই। তাহলে একবার যখন সেটা ঘুরে, তখন তার ফোর্সটা আরও বেড়ে যায়। আবার যখন দ্বিতীয়বার ঘোরে, তখন সেটা আরও বেড়ে যায়। তো এমনিভাবে এমন একটা অবস্থার সৃষ্টি হয় যে তখন এই যে ট্রায়াঙ্গুলার ফোর্সেস তার সলিডিটি মেনটেন করতে পারছে না। তাহলে যে কোনো একটা কৌণিক বিন্দু দিয়ে, যে কোনো একটা কৌণিক বিন্দু দিয়ে সে রেজাল্ট্যান্ট ফোর্সটা বেরিয়ে যাবে, আর তাই হচ্ছে। ওই রেজাল্ট্যান্ট ফোর্সটা ওই পয়েন্ট দিয়ে বেরিয়ে গেল, এই যে যেখান থেকে এই যে সৃষ্টি শুরু হয়ে গেল। তো যখনই সৃষ্টি শুরু হলো, তাহলে কি হলো না, কে কাকে বাঁধছে না, চৈতন্য সত্তাকে প্রকৃতির ওই সত্য রজ তম সে গুণ বেঁধে তাকে একটা নতুন সৃষ্টি করে ফেললো। সেই সৃষ্টিটা কি হলো, সেটা হচ্ছে মহত্তত্ত্ব। সেই মানে যেটুকু মহত্তত্ত্ব, এই মহত্তত্ত্বটা না ওই প্রকৃতির উপরে, মানে প্রকৃতি পুরুষের উপরে শক্তি প্রয়োগ করে যেখানে একটা বিকৃতি নিয়ে এলো। তাহলে সূক্ষ্মতম শক্তি হচ্ছে কে, সত্যগুণ। তাহলে সত্যগুণের প্রাধান্যের ফলে ওইখান থেকে যে মানে বার্স্ট করছে, এই ট্রায়াঙ্গুলার ফোর্স থেকে ওই রেজাল্ট্যান্ট ফোর্স, পরিণামভূত শক্তি যেটা বেরিয়ে আসছে, যে সেখানে ডমিনেট কে করছে না, সেখানে ডমিনেট করছে সত্যগুণ ডমিনেট করছে। সত্যগুণ ডমিনেটের ফলে সেটা তাকে বলা হয় মহত্তত্ত্ব। মানে এর আগে কোনো ফিলিং ছিল না, কিন্তু এখানে একটা ফিলিং সৃষ্টি হলো, আই এক্সিস্ট। কোনো ফিলিং নাই, তাহলে আই অ্যাম, আই এক্সিস্ট, যে ফিলিং অফ এক্সিস্টেন্স সৃষ্টি হলো, তাকে বলা হয় মহত্তত্ত্ব, যেখানে ওই সত্যগুণের ডমিনেশন রয়েছে। আর যেখানেই সত্য রয়েছে তার মধ্যে রজও রয়েছে, তমও রয়েছে, আলাদা আলাদা হতে পারছে না, নিজে ভাবে সে কাজ করে চলেছে, আলাদা হতে পারছে না। তাহলে এই পদ্ধতিতে সত্য, এইবার যেটা তৈরি হলো মহত্তত্ত্বের উপরে এবার ফোর্স
ফোর্স প্রেশার পড়ছে, এই প্রেশারে ডোমিনেশনটা কার? রজগুণের। রজগুণের ডোমিনেশনের ফলে, প্রাধান্যের ফলে, প্রভাবের ফলে সেখানে তৈরি হলো সেকেন্ড ফিলিং, চলে এলো ওই মহত্তত্ত্ব, তারপরে হচ্ছে অহম তত্ত্ব। এর আগে কোনো ফিলিং, অহম মানে আই ফিলিং ছিল না, কিন্তু এটা ওই ফিলিং থেকে ওই ফিলিং যখন আরও স্থূলীভূত হলো তখন সেটা হয়ে গেল অহম। তাহলে এখানে ডোমিনেশন কার? রজগুণের। রজগুণের উপরে রজগুণের ডোমিনেশনের ফলে অহম তত্ত্ব তৈরি হলো, সত্যগুণের ডোমিনেশনের ফলে মহৎ তত্ত্ব তৈরি হলো, রজগুণের ডোমিনেশনের ফলে অহম তত্ত্ব তৈরি হলো। এইবার চিত্ত তত্ত্ব তৈরি হচ্ছে কার ডোমিনেশনের ফলে? তমগুণের ফলে। তমগুণের ফলে চিত্ত তৈরি হলো। এখন এই যে তিনটে তত্ত্ব, মহৎ তত্ত্ব, অহম তত্ত্ব আর চিত্ত তত্ত্ব, এই যে তিনটে একত্রিতভাবে বলা হয় কসমিক মাইন্ড, মানে ভূমা মন। এর আগে মন বলে কিছু ছিল না। এই তিনটে ফিলিং যখন একসঙ্গে হলো তখন সেটা হয়ে গেল ভূমা মন বা কসমিক মাইন্ড। ব্রাহ্মী, তাকে ভূমা মনও বলে, ব্রাহ্মী মনও বলে। আর যেহেতু এখানে সৃষ্টিটা শুরু হয়েছে, সেজন্যে শুরু হয়েছে, অতএব এখানে এছাড়া যে বাইরের যা কিছু আছে তার সঙ্গে তো আলাদা রয়েছে এটা। তাহলে এই যে সৃষ্টি শুরু হয়েছে এইটাকে বলা হয় সগুণ ব্রহ্ম। এই সৃষ্টির বাইরে যেটা, সেটা হচ্ছে নির্গুণ ব্রহ্ম। আর এইটার মধ্যে যেটা এসে গেল সেটা হচ্ছে সগুণ ব্রহ্ম, মানে এখানে গুণের প্রাধান্য রয়েছে, সত্য, রজ, তম। তো এইবার যেটা তৈরি হলো তাকে বলা হয়েছে ভূমা মন। মানে ভূমা মন মানে ভূমা মহত্তত্ত্ব, ভূমা অহম তত্ত্ব, ভূমা চিত্ততত্ত্ব। তাহলে এই তিন ভূমা মহত্তত্ত্ব, অহম তত্ত্ব, চিত্ততত্ত্ব মিলে হচ্ছে ভূমা মন, কসমিক মাইন্ড। তো কসমিক মাইন্ড তৈরি হওয়ার পরে এইবার প্রকৃতির যে চাপ, তমগুণের প্রভাব তার সমস্ত শক্তি লাগিয়ে দিয়েছে কিসের উপরে? ভূমা মনের উপরে, মানে চিত্ততত্ত্বের উপরে। তো চিত্ততত্ত্ব এই চারিদিকে সেই প্রেসারে সে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তো প্রথম যে রূপান্তরণ হলো সেই রূপান্তরণটাকেই বলা হয় আকাশ তত্ত্ব, ইথিরিয়াল ফ্যাক্টর। সেখানে আকাশ তত্ত্বতেই ওই শব্দ তরঙ্গ কাজ করে, স্পন্দন কাজ করে, শব্দ তরঙ্গ কাজ করে। তারপরে এসে গেল শব্দ তরঙ্গের পরে মরুত মানে হাওয়া, মরুত মানে বায়ু তৈরি হলো। মানে একটা থেকে আর একটা, মানে এটা থেকে সূক্ষ্ম থেকে স্থূলের দিকে গতি। সূক্ষ্ম যেমন মহত্তত্ত্ব মন, কিন্তু একেবারে
পিওর আই ফিলিং, আই এক্সিস্ট, আই অ্যাম, এই ফিলিংটা, আর কোনো ফিলিং নাই। তারপরে যখন সেখানে রজগুণের প্রাধান্য তৈরি হলো অহম তত্ত্ব, তাহলে মহত্তত্ত্ব, অহম তত্ত্ব, অহম তত্ত্ব সেখানে মানে অহংকার এসে যাচ্ছে, হ্যাঁ, পার্সোনালিটি সেখানে আই ডু, আমি করছি, এই ফিলিং এসে যাচ্ছে। তাহলে এই ফিলিং এসে যাচ্ছে কিসের ফলে? রজগুণের ফলে। তাহলে মহত্তত্ত্ব, অহম তত্ত্ব, চিত্ততত্ত্ব। চিত্ত মানে কসমিক এক্টোপ্লাজমিক সেল, মানে এই বিশ্বব্রহ্মাণ্ডের যা কিছুই তৈরি হচ্ছে তাহলে ওই চিত্ত থেকে তৈরি হচ্ছে। তাহলে আর এই তিনটে তত্ত্বকে মহত্তত্ত্ব, অহম তত্ত্ব, চিত্ততত্ত্ব, এটা কসমিক মাইন্ড। এইবার কসমিক মাইন্ডের চিত্ত থেকে এবার তৈরি হচ্ছে আকাশ। আকাশ তৈরি হচ্ছে। তো আকাশ তত্ত্বের যে সিমটম সেটাকে সে শব্দকে ক্যারি করতে পারে। তাহলে আকাশ তত্ত্বের পরে ওই শব্দ তরঙ্গ বহন করে। তারপরে শব্দ মরুদের কাজ কি? স্পর্শ। মরুদ আমরা ফিল করতে পারি, হাওয়া লাগছে। তাহলে সৃষ্টি হলো ক্রমান্বয়ে স্থূলতা বাড়তে বাড়তে ওই চিত্ততত্ত্বই রূপান্তরিত হয়ে গেল আকাশতত্ত্ব। আকাশতত্ত্ব থেকে মরুত্তত্ত্ব থেকে তেজস্তত্ত্ব। মরুদ মানে হাওয়াতে যখন ক্ল্যাশ হচ্ছে তখন সেখানে আগুন জ্বলে যাচ্ছে, মানে তেজস্তত্ত্ব এসে যাচ্ছে। তাহলে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যেগুলো স্বয়ং, যাদের নিজস্ব আলো আছে, নিজস্ব অগ্নি আছে, নিজস্ব তাপ আছে, তারা কি করছে? তারা সেটা বিকীর্ণ করছে, সেটাকে ট্রান্সমিট করছে। তো শব্দতত্ত্ব, মরুতত্ত্ব, হাওয়া, স্পর্শ ওটা শব্দতত্ত্বে, মানে মরুতত্ত্বেরই গুণ হচ্ছে স্পর্শ। আচ্ছা, স্পর্শ তন্মাত্র। তারপরে তৈরি হলো আগুন তৈরি তেজস্তত্ত্বকে দেখা যাবে। আমরা তেজস্ক্রিয় যা কিছু আকাশে রয়েছে আমরা দেখতে পাচ্ছি, আমাদেরকে যে আমরা লোকেট করতে পারছি, তার কারণ তার রূপ আছে, তাকে দেখা যাবে তেজস্তত্ত্ব। তাহলে এই সবই প্রেশারের হচ্ছে, হ্যাঁ, একটার উপরে আর একটার প্রেশার। এই প্রেশারের পরে নতুন কিছু তৈরি হয়ে যাচ্ছে, আবার প্রেশার, নতুন কিছু তৈরি হয়ে যাচ্ছে, আবার প্রেশার, নতুন কিছু তৈরি হয়ে যাচ্ছে। তাহলে মরুতত্ত্ব মানে তার স্পর্শতত্ত্ব, তেজস্তত্ত্ব অগ্নি, তাহলে অগ্নি কী রয়েছে? রূপতত্ত্ব। হ্যাঁ, তারপরে এলো অপতত্ত্ব, মানে তাহলে প্র্যাকটিক্যালি এই আগুন থেকেই জলের সৃষ্টি, আগুন থেকেই ঘর্ষণে, হ্যাঁ, আগুন থেকেই জল এসছে, হ্যাঁ, জল থেকেই কি এসছে? স্থল এসছে। তো এইভাবে সৃষ্টিটা অপতত্ত্ব, রসতন্মাত্র, কৃতিতত্ত্ব, তারপরে গন্ধতত্ত্বটা এসে গেল, মানে এই হলে সৃষ্টিতত্ত্ব। তো এইভাবে সৃষ্টিতত্ত্বটা বন্ধ হয়ে আছে না, চলছে। তাহলে আজকের যে আলোচ্য বিষয় ছিল
সেটা হচ্ছে সৃষ্টিতত্ত্ব। তো সৃষ্টিতত্ত্বের একটা দিক আলোচনা করা হলো। আর এই একটা দিককে আনন্দমার্গ দর্শনে কি বলে? সঞ্চর ধারা। এই অবস্থাটাকে বলা হয় সঞ্চর ধারা। তাহলে এটা একটা ফেজ হলো সঞ্চর ধারা। তাহলে এই যেটা এখানে যেটা ডায়াগ্রাম করা আছে, যেমন লেখা আছে, এটা আমরা বুঝলাম কি না? কেবল বুঝলেই হবে না, অন্যকে বোঝাতেও হবে। তো আজকে তো এটাই সৃষ্টিতত্ত্বের সঞ্চর ধারা, প্রতিসঞ্চর নিয়ে আজকে আলোচনা করার প্রশ্ন নাই। আজকে সৃষ্টি শুরু হয়ে গেছে, সঞ্চয় ধারায় এটা চলে এসছে একেবারে। ক্ষিতিতত্ত্ব, ক্ষিতি অপ্তেজ মূল পঞ্চমহাভূতি হয়ে গেছে, ক্ষিতি অপ্তেজ মূল ব্রহ্ম। এটা আবার আকাশেও বোম বলে, মানে যে বিরাট অবস্থা, সেখানেও তো শব্দ তরঙ্গ রয়েছে। তাহলে এখানে কোনো প্রশ্ন? মানে একে অপরকে ধাক্কা দেওয়ার পরে মহত্তত্ত্ব সৃষ্টি হলো। তো মহত্তত্ত্ব থেকে যখন অহংতত্ত্ব আসলো, তখন এটা মানে এটা শতগুণের প্রভাবে হলো। না, ওই সত্যগুণ, রজগুণ, তমগুণের প্রভাবে এইভাবে চলছে, প্রভাবে আসতেছে। হ্যাঁ, অহং থেকে চিত্ত আসলো, তখন কি এটা তমগুণে নাকি তিনটা গুণেই চলছে? মানে গুণ তো তিনটাই সব জায়গায় আছে, কিন্তু ডোমিনেশন কার? ডোমিনেশন, তার প্রাধান্যতাটা কার? প্রাধান্যটা যার, তো সেই তত্ত্বের মধ্যে এসে যাচ্ছে যে অহংকার, রজগুণের প্রাধান্য। চিত্ত তমগুণের প্রভাবে। তারপরে এই যে সৃষ্টি, কসমিক মাইন্ড, ওটা হচ্ছে ভূমা মন। তো ভূমা মনটা তৈরি হয়ে গেল। ভূমা মন থেকে এইবার প্রথমে যেটা তৈরি হলো, প্রথমে কি তৈরি হলো? আকাশ তত্ত্ব। তারপরে বায়ু তত্ত্ব, মানে তেজস বায়ু তত্ত্ব। তারপরে হচ্ছে অগ্নিতত্ত্ব। অগ্নিতত্ত্ব, তারপরে অগ্নির পরে আসবে তরল। তরল, হ্যাঁ, তরল জিনিস হবে, মানে জল। তারপরে জল থেকে স্থল। আমার কোশ্চেনটা ওই জায়গাটাতে, আকাশ তত্ত্ব থেকে যখন শব্দ তত্ত্বে আসতেছে, ও তখন কোন গুণের কারণে হচ্ছে? ওটা তিনটা গুণে আছে এই জায়গাটাতে। না, গুণ তো সব জায়গায় কম বেশি গুণ তিনটে। যেমন শিব থেকে শক্তি আলাদা কল্পনা করা যাবে না। মানে শিব থেকে শক্তি, শিব শক্ত্যাত্মকং ব্রহ্ম। তাহলে আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এটা সব জায়গাতেই ওই একই ব্যাপার, আলাদা করে চিন্তা করা যাবে না। মানে এটাকে ফিলসফির ভাষায় বলে অবিনাভাবী। মানসিকভাবেও তুমি চিন্তাই করতে পারো না, দুটো নয়, ইট ইজ ইনসেপারেবল, আলাদা করা যাবে না। এটা থাকলে এটা থাকবেই, আলাদা করা যাবে না। এই সেটা আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, কি প্রশ্ন? সেটা হচ্ছে এই যে আমরা ওই ট্রায়াঙ্গেল দেখছি, ট্রায়াঙ্গুলার ফোর্স, সত্য রজতমের, সেখানে হচ্ছে পুরুষোত্তমের ইচ্ছায় প্রকৃতি এই গুণের মধ্যে ফোর্স তৈরি করছে। এদের তো স্বয়ংক্রিয় শক্তি, কেউ তাকে দিচ্ছে না, নিচ্ছে না। এটা এই স্বয়ংক্রিয় শক্তি সবার মধ্যে আছে, আর যখনই সংঘর্ষ হচ্ছে তখন নতুন একটা সৃষ্টি হয়ে যাচ্ছে।
কেবল একটা যদি শক্তি থাকতো তাহলে তার সৃষ্টির প্রশ্ন ছিল না। সত্য রজ তম এরা হচ্ছে অমনি অ্যাক্টিভ বেলিজারেন্ট ফোর্স, স্বয়ংক্রিয় এবং সংঘর্ষশীলা। তাকে কেউ স্বয়ংক্রিয় করছে না, সে নিজেই স্বয়ংক্রিয়। আর তাকে কেউ সংঘর্ষশীল করছে না, সে নিজেই সংঘর্ষশীল। আর তার ফলেই এই সৃষ্টিটা হচ্ছে। আরো একটা প্রশ্ন, এই যে আমরা এই ট্রায়াঙ্গুলার ফোর্স দেখছি 17তম, সেখান থেকে এই 3 গুণের যে সংঘর্ষ, আন্তঃআণবিক সংঘর্ষ যেটা হচ্ছে, তার ফলে বিকৃতি ঘটলো, বিকৃতির ফলে এই মহত্তত্ত্বের উদ্ভব হলো। হ্যাঁ, বিকৃতি এই কথাটা ব্যবহার না করাই ভালো। তার কারণ বিকৃতি বললেই সেখানে একটা নেগেটিভ সেন্স এসে যাচ্ছে, তাই না? এখানে বিকৃত কিছুই হচ্ছে না, পরিবর্তিত হচ্ছে। একটা অবস্থা থেকে আর একটা অবস্থায় চলে আসছে, আর একটা অবস্থা থেকে আর একটা অবস্থায় চলে আসছে। আর তুমি যদি বিকৃত বলো, তাহলে আমরা এই শব্দের সঙ্গে যেমনভাবে পরিচিত হয়েছি, তাহলে মনে একটা কেমন কেমন ভাব লাগবে না? যে কেমন কেমন ভাব আনলে চলবে না, তার কারণ ভাষার তো লিমিটেশন আছে। আচ্ছা দাদা, এই যে হচ্ছে পরিবর্তিত 3টা গুণের সংঘর্ষের ফলে একটা পরিবর্তিত রূপ, যার ফলে উদ্ভব হচ্ছে মহত্তত্ত্বের, যেখানে সত্য গুণের ডমিনেন্স আছে, তাই না? এখন এই সত্য গুণের যেখানে ডমিনেন্স আছে, এটাই আবারও পরিবর্তিত হয়ে যাচ্ছে অহম তত্ত্ব, তাই না? এখন সেই অহম তত্ত্বের ডমিনেন্স হচ্ছে রজগুণে। তারপরে হচ্ছে আবার এই অহম তত্ত্বের মধ্যে আবার সংঘর্ষ হচ্ছে 3টা গুণের মধ্যে, সেই সংঘর্ষের মধ্যে ডমিনেন্স আছে তমগুণ, তখন তৈরি হয়ে যাচ্ছে চিত্ততত্ত্ব। এখন এই যে 3টা জিনিসের সমন্বিত রূপ, যাকে আমরা বলছি ব্রহ্মা মন বা কসমিক মাইন্ড, এটাই তো হচ্ছে সগুণ ব্রহ্ম, তাই না? হ্যাঁ, তার কারণ সগুণ ব্রহ্ম হতে গেলে সেখানে গুণগুলোর সব কিছুকে বাধা পড়ে কংক্রিট সৃষ্টি করে দিচ্ছে, তাকে বলে সগুণ ব্রহ্ম। আর যেখানে নির্গুণ ব্রহ্ম, সেখানে তো ওই ট্রায়াঙ্গল অফ ফোর্সেস থেকে যাচ্ছে, এমন একটা অবস্থা ট্রায়াঙ্গল অফ ফোর্সেসই আছে তার মধ্যে। যদি সগুণ ব্রহ্ম তৈরি হলো, তাহলে এই সাইকেলে নেমে এলো। তার মানে ওই যে ট্রায়াঙ্গলটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, ওটা কিন্তু হচ্ছে নিরাকার ব্রহ্মে পুরুষোত্তম, যেখানে বলছি নিরাকার তো বটেই। তুমি আমাদের এই যে সঞ্চর ধারায় আমরা একেবারে শেষে যদি হাওয়াতে চলে আসি, আমরা শেষে যদি মরুতে চলে আসি, তো সে মরুর কোনো রূপ দিতে পারবে না, রূপ দিতে পারছি না। তাহলে ঠিক এই পদ্ধতিতে রূপান্তরিত হয়ে আবার এর পরের যে স্টেজে, তাহলে এই যে সগুণ ব্রহ্ম যেটা আমরা বলছি, মন থেকে চিত্ত, তারপরে যে স্টেজগুলো আকাশ তত্ত্ব থেকে চিত্ত তত্ত্ব পর্যন্ত, এটা তাহলে কোন ব্রহ্মের মধ্যে? এই যে সগুণ ব্রহ্ম আমরা বলছি, হ্যাঁ, সগুণ ব্রহ্ম মানে হচ্ছে এই পুরো সাইকেলটা, পুরো সাইকেলটা। হ্যাঁ, ব্রাহ্মী মন। আমরা সবাই সগুণ ব্রহ্মের মধ্যেই রয়েছি। না, সগুণ ব্রহ্মেই রয়েছি, সগুণ ব্রহ্মের বাইরে নয়, পুরো সৃষ্টি তার ভিতরেই।